লাল শাড়িতে প্রেয়সী, লেখনীতে ফাতেমা ফারিয়াল, পর্ব সংখ্যা ৫৪। আপনাদের সাথে আছি আমি জান্নাতুল ফেরদৌস মনি। নীলা, এখানে তুই? দরজা ঠেলে ভেতরে পা রাখতেই আদিলের চোখে ধরা পড়লো একেবারে অপ্রত্যাশিত দৃশ্য। নীলা মেঝেতে বসে আছে, দু হাঁটু ভাঁজ, চিবুক ঠেকানো, কাঁধ দুটো কাঁপছে, টুকরে টুকরে কান্নায়। কান্নাটা এমন যে শব্দ বেরোচ্ছেই না, শুধু ভেতরের আর্তনাদ গলায় আটকে যাচ্ছে। আদিলকে দেখা মাত্র নীলা চোর ধরা পড়ে যাওয়ার মতোই চমকে উঠল। ধরফড়িয়ে উঠে হাতের উল্টো পিঠে তাড়াহুড়ো করে চোখ মুছে মুছে স্বাভাবিক মুখে মুখোশ টানার চেষ্টা, প্রাণপণ চেষ্টা করলো, কিন্তু ততক্ষণে দেরি হয়ে গেছে। তার লাল হয়ে যাওয়া চোখ, কাপা কাপা ঠোঁট, অস্থির নিঃশ্বাস আদিলের চোখ এড়িয়ে যেতে পারেনি। তুই কাঁদছিলি? আদিলের কণ্ঠে উদ্বেগ স্পষ্ট। কেন, কি হয়েছে? তোকে কেউ কিছু বলেছে, কেউ কিছু করেছে? কই কাঁদছিলাম। নীলার কণ্ঠ ভাঙা, কাচের মতোই ভঙ্গুরতা। কথাটা বলেই সে মুখ ঘুরিয়ে দিল। আদিল এক পা এগিয়ে এলো, তার মুখের ভেতর অজানা সংখ্যা দানা বেঁধেছে। আমি স্পষ্ট শুনেছি নীলা, তুই কাঁদছিলি। কেন কাঁদছিলি বল? তোকে কেউ কিছু বলেছে, কেউ খারাপ কিছু করেছে? আমাকে বল। নীলা ধীরে ধীরে তার দিকে তাকালো, যেন আদিলের চোখ নিজের জন্য অবলম্বন খুঁজে পেল। নাক টেনে গলা পরিষ্কার করার বৃথা চেষ্টা করলো। পাপ্পা আর আম্মার ডিভোর্স হয়ে গেছে। হোয়াট? শব্দটা আদিলের মুখ থেকে বেরোলো অবিশ্বাস করা আর ধাক্কার মেশালয়। নীলা মাথা নিচু করে ফেললো, ঠোঁট শক্ত করে চেপে ধরলো, যেন ভেতরের তীব্র যন্ত্রণা বাইরে বেরিয়ে না আসে। সে চরম সত্যটা সে জেনেছে মাত্র গত সপ্তাহে। একদিন বাবা মা দুজনের বিষয়টা তার কাছে থেকে লুকিয়ে গিয়েছে। হঠাৎ করেই তার সামনে ভেঙে পড়েছে যেন গোটা পৃথিবীটা। নীলা মাঝে মাঝে ভাবে তার জীবনে সুখের কোনো স্থায়ী ঠিকানা নেই। একটার পর একটা দুঃখ এসে তাকে নিঃশেষ করে দিচ্ছে তিলে তিলে। আজ আবার সেই দুঃখের ওপর নতুন করে আঘাত, যাকে সে নিঃশব্দে একতরফা ভালোবেসে এসেছে। তার বিয়ের আয়োজন চোখের সামনে দেখতে হচ্ছে। এর চেয়ে তো ভালো ছিল সে নীলা বিষ পান করে শেষ হয়ে যেত। এসব কবে হলো? আদিলের কণ্ঠ কেঁপে উঠল। আমরা তো কিছুই শুনিনি। তোর বাবা আর আব্বু তো আব্বুর আর তোর বাবার তো খুব ভালো সম্পর্ক, শুধু আমি জানতাম না। আমি কি বোকা? নীলা নিঃশ্বাস ছাড়লো, নিজেকে ওপর নিচে বিদ্রুপ দিয়ে হাসলো সে। পর মুহূর্তে ভাঙা কান্নায় হু হু করে কেঁদে উঠলো। আদিল ভাবলো সে হয়তো বাবা মার বিচ্ছেদের কষ্টে ভেঙে পড়েছে, কিন্তু নীলার ভেতরে জমে থাকা নীলছে যন্ত্রণা অচলে গভীরে সে বুঝতে পারলো না। অপ্রস্তুতভাবে তাকে শক্ত করার চেষ্টা করলো। তার অস্বাভাবিক অবস্থা দেখে শেষে নিজের মায়ের কাছে নিয়ে গেল। অন্যদিকে পুরো দৃশ্যটা ধরা পড়েছে আহাদের চোখে। হলুদের কারণে গায়ে অস্বস্তিকর জ্বালা ধরেছিল তার। স্বাভাবিকভাবে একটু রোজ ওয়াটার লাগাতে হতো, হয়তো জ্বালা কমবে। সেই ভাবনায় সে এদিকে এসেছিল, কিন্তু সে নীলার অবস্থা দেখে তার বুকের ভেতর তীব্র অপরাধবোধ চেপে বসলো। তার পাশে দাঁড়িয়ে থাকা তুহিন সবাই লক্ষ্য করেছে। মাথার ভেতর একটি প্রশ্ন ঘুরপাক খাচ্ছিল। শেষমেশ আর চেপে রাখতে না পেরে বলেই ফেললো, আমার কেন জানি মনে হচ্ছে নীলা তোকে ভালোবাসে। তুই কি এসব জানিস না? জানি। ফোঁস করে নিঃশ্বাস ছাড়লো আহাদ। তুহিন কিছুটা অবাক হয়ে তাকালো। তাহলে তুই চুপ করে আছিস কেন? তুই কিছু বলছিস না কেন? আহাদের কণ্ঠ নামিয়ে বলল, কি বলবো তুহিন? ছোট থেকেই তো নীলাকে আমি বোনের চোখে দেখে আসছি। আহি আর নীলা কখনো আলাদা করে ভাবিনি, কিন্তু যেদিন বুঝলাম ও আমার জন্য অন্যরকম অনুভূতি বহন করছে, সেদিন থেকে ইচ্ছে করে দূরত্ব রাখি, যেন সেই অনুভূতিগুলো বড় না হয়, প্রশ্রয় না পায়। নীলাকে অন্য কোনো চোখে দেখা আমার পক্ষে অসম্ভব। তুহিন ওদের চলে যাওয়ার দিকে তাকিয়ে ধীরে বলল, সেটা তো আমিও জানি, কিন্তু নীলা কষ্ট পাচ্ছে, দিন দিন ওর কষ্ট বেড়েই যাচ্ছে। আমার মনে হয় এবার ওর একজন জীবনসঙ্গী দরকার, যে ওকে বুঝবে, আগলে রাখবে, প্রায়োরিটি দেবে। তোর তো চেনা জানা অনেক লোক আছে, কিছু একটা করতে পারিস। নীলার উপযুক্ত কেউ নেই। আদিলের সাথে কেমন মানাবে? তুহিনের চোখের ইশারায় আদিলের দিকে তাকালো। আহাদের কপালে বিরক্তির ভাঁজ পড়ল। তোর মাথা খারাপ তুহিন? একেবারে বেনলেসের মতো কথা বলছিস। আমি চাই ও আমাকে ভুলুক, নতুন জীবন শুরু করুক, আর তুই বলছিস আদিলের বউ বানিয়ে একই বাড়িতে আনার কথা। তাছাড়া আদিল সারাক্ষণ বাঁদরের মতো লাফিয়ে ঝাঁপিয়ে চলে, সে রাখবে নীলার খেয়াল? বয়সই বা কত ওর? নাক টিপলে দুধ বের হয়। তুই সরাসরি কটাক্ষ করে বলল, 24 বছর বয়স, আর কত বয়স দরকার? তোর মতো বুড়ো হয়ে বিয়ে করবে নাকি? তুই কি আমাকে বয়সের খোঁটা দিচ্ছিস? আহাদের চোখে রাগের ঝলক। তুহিন নির্বিকার ভঙ্গিতে বলল, আমাকে দেখ।
25-এ বিয়ে করেছি, এই বয়সে 3টে বাচ্চার বাপ, আর তুই কেবল বিয়েই করছিস। খোটা দিব না তো কি করব? তুই আমাকে বাচ্চার খোটা দিলি? আহাদের চোখের রক্ত জমে উঠল। সে মনে মনে স্থির করলো, না, এবার একটা বিহিত করতে হবে। এই অপমানের জবাব সে দিবেই তুহিনকে, মুখে ঝামা ঘষে দিবে খুব শীঘ্রই। রাত অনেকটা গড়িয়ে গেছে ঠিকই, কিন্তু মীর হাউসের পরিবেশটা এখনো জাঁকজমকপূর্ণ। হলুদের অনুষ্ঠান প্রায় শেষের পথে। স্টেজে বসে থাকা রীতিতার কপালে জমে উঠেছে একরাশ বিরক্তি। একটানা বসে থাকতে থাকতে তার কোমর যেন অবেশ হয়ে আসছে, কিন্তু এখান থেকে ছুটার কোনো উপায় নেই। শরীরটা টনটন করছে, কিন্তু চারপাশে এত মানুষ, এত লোক, লজ্জা আর সামাজিক সৌজন্যতার ভেড়া চালে। মুখ ফুটে কিছু বলার উপায় নেই, দাঁতে দাঁত চেপে শুধু সহ্য করে যাচ্ছে। পাশে বসে থাকা আহিয়া সবটাই লক্ষ্য করছে। রীতি তার গোমরা মুখটা দেখে আর চুপ থাকতে পারল না সে। কিরে, তুই মুখ তেমন বাংলার পাঁচের মতো বানিয়ে বসে আছিস কেন? হৃদি তার গাল ফুলিয়ে রাখলো, অভিমান করার মতো কারণ আরো এক দুটো না, গুনলে তালিকা বানিয়ে ফেলতে পারবে, কিন্তু এই মুহূর্তে সেগুলো প্রকাশ করতে সে নারাজ। কিছুই না, এমনি এমনি। আহিয়ার চোখ কুচকে তাকালো। তোর মুখ দেখলেই বোঝা যায় কিছু একটা হয়েছে। হৃদি তার কথা এড়িয়ে গিয়ে প্রসঙ্গ ঘোরালো। আচ্ছা নীলা কই? অনেকক্ষণ ধরে কি দেখছি না। অনিকার পাশে তো ছিল। সে উত্তর দিল, ওর শরীরটা ভালো না, বাসা চলে গেছে সম্ভবত। আদিল নিয়ে গেছে। এইটুকু থেমে তাড়াহুড়ো করে যোগ করলো, আমিও বেরিয়ে যাচ্ছি দোস্ত, অনেক রাত হয়ে গেছে। আব্বু বারবার কল দিচ্ছে। আহিয়া রিদিতা জোর করলো থাকতে, কিন্তু অনিকা নানা অজুহাতে তুলে শেষমেশ চলে গেল। রাত বিরেতে মেয়ে মানুষ বাড়ির বাইরে থাকা বাবা পছন্দ করে না। সাহেব নিজে গাড়িতে করে তাকে বাড়িতে পৌঁছে দিল। সারাদিনের ক্লান্তি মেখে একে একে আত্মীয় স্বজনরাও নিজেদের মধ্যে বিদায় নিতে লাগলো। রিদিতা বাড়ির লোকজনও চলে গেছে। থেকে গেল শুধু রাইসা, তানভীর আর তোহা। বড় বড় নেতা মন্ত্রীর উপস্থিত থাকায় হাত বেশিরভাগ সময় সেদিকেই ব্যস্ত ছিল। সব বিদায়ের শেষে অবশেষে সে যখন ক্লান্ত শরীর নিয়ে নিজের ঘরে ফিরল, তখন টের পেল তার প্রেয়সী নেই। মুহূর্তে তার মেজাজ চড়ে গেল। আজও সে আহিয়ার ঘরে গেছে। এই আল্লাহর বান্দিকে সে কতবার বলেছে ঘর ছেড়ে না যেতে, কিন্তু হৃদি তার এক কথা, বিয়ের আগ পর্যন্ত আলাদা থাকবে। বিয়ের আগে একসাথে থাকলে কি হয়? বিয়ে বিয়ে ফিল আসে না? প্রতিদিনের মতো বিরক্ত নিয়ে আহাদ আহিয়ার ঘরের দিকে পা বাড়ালো। পরিকল্পনা একই, হৃদিতাকে ঘুমিয়ে পড়লে তাকে নিজের ঘরে নিয়ে আসবে। কিন্তু আজ দৃশ্যটা আলাদা। আহিয়ার ঘরে ছোটখাটো আড্ডা বসেছে, সবাই বিছানার ওপর গোল হয়ে বসে হাসি ঠাট্টার অট্টগোল। আহাদকে দেখে আহিয়া প্রশ্ন করলো, ভাই তুমি এখানে কিছু লাগবে? আহাদ কপাল কুঁচকে হৃদিতার দিকে তাকালো। হ্যাঁ। শহরের নির্লজ্জ বিরক্ত স্বরূপ স্বীকারোক্তি। তানভীর হঠাৎ চেঁচিয়ে উঠল, দুলাভাই আসেন, আমাদের সাথে খেলায় যোগ দেন, আমরা ট্রুথ অ্যান্ড ডিয়ার খেলছি। রিদিতা চমকে উঠল, না মোটেও না, আমি এই গেম খেলবো না। তোয়া নিষ্পক্ষ চোখে তাকিয়ে বলল, কেন, কি সমস্যা? সমস্যা আছে, যা বলা যাবে না। হৃদিতা শক্ত গলায় বলল। হঠাৎ আহাদের কণ্ঠে ভেসে এলো, আমি খেলবো। এক মুহূর্তে সবাই থমকে গেল। আহাদ খেলবে? হৃদিতার বুক ধক করে উঠল। সে বুঝে গেল লোকটি ইচ্ছে করেই এই কাজ করছে, কারণ এই টুথ দেওয়ার খেলাতেই তো তাদের জীবনে প্রেয়সীর আগমন ঘটেছিল। হৃদিতার গলা একটু উঁচু করে বলে, কোনো খেলা হবে না, আপনি যান। আমার প্রয়োজনীয় জিনিস না নিয়ে আমি যাব না। হৃদিতা কটমট করে তাকালো, আপনার যা যা প্রয়োজন নিয়ে যান, ওকে। আর ঠোঁট উল্টে হাতের উল্টো পিঠ দিয়ে নাক ঘুষলো, চোখের এক চিলতে ক্রূর হাসি। হঠাৎ সবার মাঝখান থেকে ঝট করে হৃদিতাকে কোলে তুলে নিল। সবাই হতভম্ব। হৃদিতা আচমকা কয়েকটা কিল ঘুষি মারলো। কোথায় নিয়ে যাচ্ছেন আমাকে? নামান। হাত ফিসফিস করে বলল, তুমি তো বললে আমার যা যা প্রয়োজন নিয়ে যেতে, আমার তোমাকেই প্রয়োজন, তাই নিয়ে যাচ্ছি। এই একটা বাক্য হৃদিতার সব প্রতিবাদ থেমে গেল। ভগ্ন হৃদয় হার মানলো এই নির্লজ্জ বেটার কাছে। আহাদ রাজার সামনে সে যেন চুনোপুটিও না। সবাই বিস্ময় তাকিয়ে রইল। একসময় হালিমা বেগম দৃঢ়ভঙ্গিতে সবাইকে শাসিয়ে দিলেন ঘুমোতে যেতে। রাত তো আর কম হয়নি। সারাদিনে ধকল হই হুল্লোড় আনন্দ, কেউ টু শব্দ করলো না, যে যার মতো বেরিয়ে গেল। পুরো বাড়ি আস্তে আস্তে নিস্তব্ধ হলো। আহিয়া সবে ফ্রেশ হয়ে বেরিয়েছে। চুল থেকে পানির গন্ধ এখনো টুপটুপ করে পড়ছে, ভেজা চুলের পানি, মাথায় হালকা তোয়ালে, চোখ ঘুমে ঘুম ভাব। ঠিক তখনই পেছন থেকে কেউ তাকে জড়িয়ে ধরলো। ঠিক এবার আর যেন চমকালো না, আগের মতো বুক ধক্কর ওঠেনি, শরীর শক্ত হয়ে যায়নি, বরং ঠোঁটের কোণে এক চিলতে মুচকি হাসি খেলে গেল। এই আলিঙ্গনের মালিককে সে খুব ভালো করেই চেনে, আদনান।
আদনানের হুটহাট আলিঙ্গন আহিয়ার এখন অভ্যাসী হয়ে গেছে। এই অপ্রস্তুত মুহূর্তে ধীরে ধীরে তার কাছে স্বাভাবিক হয়ে উঠেছে। সে দূরে ঘুরে তাকালো। আদনানের চোখে প্রশান্তির ছায়া, ঠোঁটের কোণে সন্তুষ্টির হাসি। নাকে নাক ঘষে নরম স্বরে বলে, সারাদিন পর অবশেষে তোকে পেলাম। আহিয়া মৃদু হেসে ঠোঁট আওড়ালো। সারাদিন কোথায়, একটু আগেও তো আপনার সাথেই ছিলাম, পাশে বসে। খেয়াল করেননি নাকি? আদনান গম্ভীর নিঃশ্বাস ছাড়ল। সেই নিঃশ্বাসে জমে থাকা অপেক্ষা, অতৃপ্তি, অধিকার সব একসাথে মিশে আছে। তখন তো একা ছিলেন না, এখন একা। এত এত মানুষের ভিড়ে ভালো করে দেখতেও পারলাম না আপনাকে। আমারও তো লজ্জা টজ্জা আছে নাকি? আহিয়া আবার হাসলো। তার হাসিটা আজকে অনেক সহজ ও উষ্ণ। আদনানের কথা বলার ভঙ্গি ইদানিং তাকে অদ্ভুতভাবে মাতাল করে তুলেছে। সে নিজেই নিজেকে আদনানের গলা জড়িয়ে ধরে বলল, আপনি যে বিয়ের আগে চুরি করে আমার ঘরে এলেন, এখন লজ্জা করছে না? আদনান ঠোঁট বাঁকিয়ে উত্তর দিল, হুম। কেন? সারাদিন আপনি আমার বউ, আর আমি আপনাকে বিয়ে করে ফেলেছি, জানেন না আপনি আমার বউ? আর বউয়ের সামনে কিসের লজ্জা? আহিয়া কৌতুক ভরা চোখে তাকিয়ে বলল, আপনি কি প্রেম করেছেন? আদনানের স্বর নিশ্চিত। ওসব প্রেম টেমে আমার পোষায় না, আপনি দিন দিন খারাপ হয়ে যাচ্ছেন। আদনান হালকা এসে জবাব দিল, বিয়ে করলে সব পুরুষই খারাপ হয় সবার চোখে, কিন্তু আমাদের বিয়ে এখনো হয়নি, কেউ দেখলে কেলেঙ্কারি হয়ে যাবে। আদনান এক চুল বিচলিত হলো না, বরং গম্ভীর্য অথচ অবিশ্বাসী স্বরে বলে, কেলেঙ্কারির কারণটা যদি আমি হতে পারি, সেটা আমার জন্য ঠিক আছে। কোনো কিছু মনে হয় না? কোনো অস্বাভাবিকতা আমি দেখছি না। তাহলে তুমি কেন অস্বাভাবিকতা খুঁজে পাচ্ছ? তুমি না আমার বিবাহিত স্ত্রী? আহিয়া হেসে উঠল। ভীষণ তৃপ্তির সে হাসি, সেই হাসিতে কোনো ভয় নেই, নেই কোনো দ্বিধা, শুধু শান্তি আর বিশ্বাস। কেন জানি মনে হলো তার জীবনটা এখন স্বর্গের সুখের মতো। এতদিনের টানাপোড়েন, চাপা ভয়, অনিশ্চয়তা সব ধীরে ধীরে মিলে যাচ্ছে। সে আদনানের বাহুতে মাথা রেখে চোখ বন্ধ করলো, গম্ভীর করে শ্বাস টানলো। এই শ্বাসে সে নিরাপত্তা খুঁজে পেল, আশ্রয় পেল, নিজের মানুষকে পেল। এক মুহূর্তে সম্পূর্ণ পৃথিবী আদনানের নিজের বলে মনে হলো।